একজন ডিটেকটিভ পুলিশ অফিসারের হাতে অনিচ্ছাকৃতই এক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই মৃত্যুর কারণেই পরবর্তীতে তার জীবনে ঘটে একের পর এক আশ্চর্যজনক ঘটনা। এবং এই সমস্ত বিপজ্জনক ঘটনা যখন সে কাটিয়ে ওঠে, তার জীবনে এমন এক মিরাক্কেল ঘটে যেটা এই পুলিশ অফিসার স্বপ্নেও ভাবতে পারেনি। সো কাহিনীর শুরুতেই আমরা কুংসু নামের এক ডিটেকটিভ পুলিশ অফিসারকে দেখতে পাই, যে আজকে অনেকটাই টেনশনে ছিল এবং তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল, কেননা আজকে তার মা মারা গিয়েছে এবং সে অনেকটাই টেনশনে আছে, কেননা সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করবে। কিন্তু তাড়াহুড়ো করে গাড়ি চালাতে চালাতে হঠাৎই তার সামনে একটি কুকুর চলে আসে এবং সেই কুকুরটিকে বাঁচাতে গিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলতেই অন্য একজনের সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে তখন গাড়ি থেকে নেমে সেই লোকটির কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে লোকটি মারা গিয়েছে। তখনই গুংসু খেয়াল করে একটি পুলিশ গাড়ি তার দিকে এগিয়ে আসছে। গুংসু তখন তাড়াতাড়ি করে লাশটিকে রাস্তার সাইডে অন্ধকারে টেনে নিয়ে যায় এবং যখনই পুলিশ গাড়িটি তাকে পার করে একটু দূরে চলে যায়, তখন সে লাশটিকে গাড়ির ডিকির মধ্যে ঢুকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে বাড়ির পথে যাওয়ার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করে রাস্তায় পুলিশ চেকপোস্ট বসেছে এবং সবার গাড়ি চেক করছে। পুলিশকে দেখে গুংসু অনেকটা টেনশনে পড়ে যায় এবং পুলিশের কাছে গিয়ে হাসতে হাসতে বলে, আমি একজন ডিটেকটিভ অফিসার, আমার আজকে অনেক তাড়া আছে, তাই আমাকে ছেড়ে দিন, কেননা আজকে আমার মা মারা গিয়েছে এবং আমাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। কিন্তু ওখানে থাকা ওই পুলিশ অফিসারগুলো তার কোনো কথাই শোনে না এবং তাকে গাড়ির থেকে নামতে বলে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার তার গাড়ির ডিক্কি খুলতে চায়। গুংসু তখন গাড়ির ডিক্কি খুলতে বাধা দেয় ওই পুলিশ অফিসারকে এবং কিছু সময় ধরে তার ওই পুলিশগুলোর সাথে মারামারি চলে। শেষে গুংসু তার আইডি কার্ডটা তাদেরকে দেখায় এবং তারা গুংসুর গাড়ি চেক না করেই তাকে সম্মানের সাথে ছেড়ে দেয় এবং তাকে স্যালুট করে যেতে বলে। গুংসু তখন লাশটি নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি এসে দেখে তার মায়ের বডি কফিনে ভরা হচ্ছে। তখনই গুংসু ভাবতে থাকে সেই গাড়ির ভিতরে থাকা লাশটির কথা এবং সে মনে মনে ভাবতে থাকে সেই লাশটি নিয়ে এখন সে কি করবে, কারণ লাশটা তার গাড়ির ভিতরে আছে এবং যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারে। গুংসু অনেক কিছু ভাবার পর একটা সিদ্ধান্ত নেয় যে ওই লাশটিকে তার মায়ের বডির সাথে একই কফিনে ভরে দেবে এবং কবর দেওয়ার সময় তার মায়ের বডির সাথে ওই লাশটিও কবরে চলে যাবে এবং কেউ কিছু টেরও পাবে না তাতে। যদিও গুংসু জানতো এই কাজটি করা অত্যন্ত অন্যায়, তবুও তার কাছে কিছু করার ছিল না। তখন সে তার মায়ের কাছে মনে মনে ক্ষমা চেয়ে বলে, মা আমাকে ক্ষমা করো, কারণ এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। এরপর সবাই যখন চলে যায়, তখন গুংসু প্ল্যানিং করে হাতে কিছু বেলুন নিয়ে গিয়ে মর্গের প্রধানের কাছে গিয়ে বলে, আমি আমার মায়ের সাথে শেষবারের মতো একা একটু সময় কাটাতে চাই, তাই আপনি একটু বাইরে যাবেন প্লিজ। মর্গের প্রধান গুংসুর কথায় রাজি হয়ে বলে, ঠিক আছে, আপনাকে 15 মিনিট সময় দিলাম। কিন্তু হঠাৎই মর্গের প্রধান তার হাতের বেলুন দেখে জিজ্ঞাসা করে, এই বেলুন কিসের জন্য? তখন গুংসু বলে, এগুলো আমার মেয়ের জন্য। এটা বলে মর্গের প্রধান বাইরে চলে যায়। এরপর গুংসু তার হাতের বেলুনগুলো ছেড়ে দেয় এবং বেলুনগুলো উপরে গিয়ে সিসি ক্যামেরা কভার করে ফেলে। এরপর দেখা যায় গুংসু একটি বড় ফাঁকা দিয়ে ওই লাশটিকে টেনে ভিতরে নিয়ে আসছে আর লাশটিকে ভিতরে আনার কৌশল সে আগে থেকেই করে রেখেছিল এবং সে তার মায়ের কফিন খুলে ওই লাশটিকে কফিনে ঢোকানোর সময় বাইরে আওয়াজ যাচ্ছিল। তখনই বাইরে থাকা একটি মেয়ে ভিতরের আওয়াজ শুনতে পায় এবং শুনতে পেয়ে সে সিকিউরিটি গার্ডকে ডেকে আনে এবং সিকিউরিটি গার্ডটি সেই ঘরের সামনে এসে ডাকতে থাকে যে ভিতরে কেউ আছে কিনা, কিন্তু গুংসু ভিতর থেকে কোনো শব্দ করে না। তখনই ওই সিকিউরিটি গার্ড কন্ট্রোল রুমে ফোন করে বলে যে 12 নম্বর রুমটি চেক করার জন্য, কারণ তার মনে হচ্ছে যে 12 নম্বর রুমে কেউ আছে। কন্ট্রোল রুমে থাকা সিকিউরিটি গার্ডটি সিসিটিভি চেক করে বলে যে 12 নম্বর রুমের ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না। তখনই 12 নম্বর রুমের সামনে থাকা সিকিউরিটি গার্ডটি বলে, মনে হচ্ছে ভিতরে গিয়ে দেখতে হবে, আপনার কাছে কি ওই রুমের চাবি আছে? তখন কন্ট্রোল রুমের সিকিউরিটি গার্ডটি বলে, চাবি মর্গের প্রধানের কাছে আছে এবং সে 10 মিনিটের মধ্যেই চলে আসবে। গুংসু ভিতর থেকে তাদের সব কথা শুনতে পায় এবং সে বুঝতে পারে তার হাতে বেশি সময় নেই। সে তখন তাড়াতাড়ি করে কফিন খুলে তার মায়ের লাশের সাথে ওই লাশটি রেখে কফিন বন্ধ করে দেয় এবং সে পুনরায় সেই চেয়ারে আগের মতন এসে বসে থাকে যাতে মর্গের প্রধানের কোনো রকম সন্দেহ না হয়। এরপর ওই কফিনে তার মায়ের লাশ এবং অ্যাক্সিডেন্ট হওয়া লাশটি কবর দেওয়া হয় এবং কেউ বুঝতেই পারে না যে একই কফিনে দুটো লাশ রয়েছে। তার পরদিনই গুংসু তার গাড়িটি ইচ্ছাকৃতভাবে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এবং গাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তার গাড়িটি সে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করার কারণ একটাই, যাতে সবাই মনে করে যে এখনই তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে তার গাড়ি পুরোপুরি ভালো করে রিপেয়ার করে ফেলে যাতে একটুও দাগ না থাকে এবং দাগ না থাকলে কারো সন্দেহ আসবে না। এই ঘটনার পর গুংসু ভাবতে থাকে সে হয়তো বিপদ থেকে মুক্তি পেল, কিন্তু এরপর তার বিপদ আরো চরম পর্যায়ে চলে গিয়েছিল। সব ঘটনা কাটানোর পর গুংসু আবার তার কাজে জয়েন করে। গুংসু অফিসে গিয়েই শুনতে পায় একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরার দায়িত্ব তাদের কাছে এসেছে। যদিও এই ক্রিমিনালকে ধরার অনেক বেশি তথ্য তাদের কাছে নেই, শুধু তার একটিমাত্র ফটো তাদের কাছে রয়েছে এবং সেই ফটোটি গুংসু যখন দেখে সে পুরোই হতভম্ব হয়ে যায়, কারণ এই ফটোটি ওই ব্যক্তিরই যার সাথে গুংসুর কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যার লাশটি
দেখেই সে তার মায়ের কফিনের সাথে একসাথে কবর দিয়েছে কাল। তারপরেই দেখা যায় অন্যান্য অফিসারের সাথে সেই অ্যাক্সিডেন্ট হওয়া লিকে খোঁজার জন্য গুংসু বেরিয়ে পড়ে এবং তারা লিয়ের বাড়ির খোঁজ পায় এবং জানা যায় গতকাল রাতে গুংসু যেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে সেই রাস্তার পাশেই লিয়ের বাড়ি। গুংসু অ্যাক্সিডেন্ট স্পটে যায় এবং গিয়ে ভালো করে চেক করতে থাকে যে সে কোনো রকম প্রমাণ ছেড়ে এসেছে কিনা। ঠিক তখনই দেখা যায় ওখানে একজন পুলিশ অফিসার আসতে এবং সমস্ত পুলিশ অফিসাররা সেখানে চলে আসে এবং তারা বলাবলি করতে থাকে এখানেই কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যে অ্যাক্সিডেন্ট করেছে সে তার সাথেই লাশটিকে নিয়ে চলে গেছে। তখনই ওখানে থাকা এক পুলিশ অফিসার বলে ওঠে, আমরা রাস্তার পাশে ওই সিসিটিভি ক্যামেরায় ওই কারটিকে দেখতে পারবো এবং গতকাল রাত্রে কি হয়েছে সম্পূর্ণ আমরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পারবো। এই কথা শুনে গুংসুর হুশ উড়ে যায়, কারণ ক্যামেরা চেক করলেই হয়তো তারা তার গাড়িটিকে চিনে ফেলবে এবং হয়তো সে ক্যামেরা ধরা পড়ে যাবে। এরপর সব অফিসাররা সিসিটিভি চেক করার জন্য কন্ট্রোল রুমে চলে যায়। গুংসুও ভয়ে ভয়ে তাদের সাথে যায়। যখন অফিসাররা সিসিটিভি চেক করছিল তখন গুংসুর ভয় ও টেনশন বেড়েই যাচ্ছিল, কিন্তু গুংসুর কপাল ভালো থাকার জন্য এই যাত্রায় সে আবারও বেঁচে যায়, কারণ সিসিটিভি ফুটেজে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিল না। অন্ধকার রাতের জন্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। গুংসু মনে মনে ভাবতে থাকে এই যাত্রায় সে বেঁচে গেছে, তাকে হয়তো আর কেউ ধরতে পারবে না। পরদিন গুংসু অফিসে গিয়ে কাজ করতে থাকে। ঠিক তখনই তার কাছে একটা কল আসে এবং কলের ওপাশ থেকে একজন বলে ওঠে, তুমি লিয়ের লাশ কোথায় রেখেছো? গুংসু অবাক হয়ে যায় এবং সে বলে, কোন লাশ? কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই ফোনের ওপাশে লোকটি বলে ওঠে, যদি ভালো চাও তাহলে লাশটি আমাকে দিয়ে দাও, নয়তো তোমার কথা, তোমার গাড়ির সাথে হওয়া লিয়ের অ্যাক্সিডেন্টের কথা আমি ডিপার্টমেন্টের সবাইকে বলে দেবো, কারণ আমি সবটা জানি। তুমি যদি তোমার চাকরি হারাতে না চাও আর সারা জীবনের জন্য জেলে যেতে না চাও তাহলে আমাকে বলে দাও যে লাশটা কোথায় রেখেছো। গুংসু তখন লোকটির কথা শুনে ফোনটা কেটে দেয়, কিন্তু ওই লোকটি আবার ফোন করে। তখন গুংসু ফোনটা বাইরে নিয়ে আসে। বাইরে এসে কথা বলতে বলতে অফিসারদের ট্রেনিং এর আওয়াজ গুংসু ফোনের মধ্যে শুনতে পায়। গুংসু বুঝতে পারে যে লোকটি তার সাথে কথা বলছে সে হয়তো এই এরিয়ার মধ্যেই রয়েছে। গুংসু তখন ভালোভাবে চারিদিকে খুঁজতে থাকে। তখনই সে হঠাৎ দেখতে পায় সামনে টেলিফোন বুথে থাকা একজন লোক তার সাথে কথা বলছে। গুংসু তখন দৌড়ে তাকে ধরতে যায়, কিন্তু সেই ব্যক্তিটি ট্যাক্সি নিয়ে চলে যায় এবং গুংসু তাকে ধরতে পারে না। কিছু সময় বাদে ওই লোকটি আবার গুংসুকে কল করতে থাকে এবং বারবার কল করার পরেও গুংসু সেই লোকটির কল রিসিভ করে না। এবং আমরা মুভির পরবর্তী সিনে দেখতে পাই যেই লোকটি গুংসুকে কল করে লাশের কথা জিজ্ঞাসা করছিল সেই লোকটি আসলে একজন পুলিশ অফিসার যার নাম পার্ক। এই পার্ক গুংসুকে কল করছিল এবং গুংসু কল রিসিভ না করায় সে তার সামনে চলে আসে। কিছু সময় বাদে ওই পুলিশ অফিসার পার্ক ওয়াশরুমে যায় এবং তার পিছন দিয়ে গুংসু ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে গুংসু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও। তখন পার্ক বলে, আমাকে কিছু জিজ্ঞাসা করো না, কারণ আমাকে কিছু জিজ্ঞাসা করলে তার কোনো উত্তরই তুমি পাবে না। তুমি শুধু একটা কাজই করবে, লিয়ের লাশটা আমাকে দিয়ে দেবে। এরপর গুংসু অনেক রেগে যায় এবং পার্ককে মারতে থাকে। কিছু সময় মারামারি হবার পর পার্ক গুংসুকে অনেক মারে এবং মেরে বলে, আজকে রাতেই আমার লাশটা চাই আর তুমি লাশটা আমার কাছে নিয়ে আসবে। এটা বলে পার্ক সেখান থেকে চলে যায়। এরপর গুংসু ভাবতে থাকে ওই লাশের মধ্যে এমন কি রয়েছে যেই লাশ নেয়ার জন্য পার্ক এত পাগল হয়ে গিয়েছে। কি রয়েছে ওই লাশের পিছনে এটা জানার জন্য গুংসু সেই কবরের কাছে যায় এবং সেখানে গিয়ে তার মায়ের কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়ে কফিন থেকে সে লিয়ের লাশটি বার করে এবং লাশের মধ্যে খুঁজতে থাকে যে কোনো কিছু রয়েছে কিনা। কিন্তু সেই লাশটি খুঁজতে খুঁজতে গুংসু হঠাৎই একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। গুংসু খেয়াল করে সেই লাশের বডির মধ্যে দুটো গুলির আঘাত। তার মানে লিকে কেউ আগে থেকেই গুলি করে হত্যা করেছে। সে তার কার অ্যাক্সিডেন্টের জন্য মারা যায়নি। তার মানে গুংসু কোনো অপরাধী করেনি, কিন্তু তবুও তার কাছে কিছু করার নেই, কারণ এখন সে পুরোটাই ফেসে গিয়েছে। এরপর গুংসু লিয়ের পকেটে একটি ফোন পায় এবং সেই ফোনটি নিয়ে এসে চালু করে। চালু করতেই সেই ফোনে একটি কল আসে এবং কল করে লিয়ের খোঁজ করে। গুংসু কল রিসিভ করে কোনো কথা বলে না এবং যে কল করে সে বুঝতে পারে যে লি ফোনটি রিসিভ করেনি। তখনই সেই ব্যক্তিটি কলটা কেটে দেয়। গুংসু তখন অফিসে কল করে ওই নাম্বারটির ডিটেলস চায়। এরপর অফিসে ওই নাম্বারটি ট্র্যাক করে ওই নাম্বারের লোকেশন আর ওই ব্যক্তির ফটো গুংসুকে পাঠায়। গুংসু ওই লোকেশনে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বার করে এবং লিয়ের ব্যাপারে সবটা জানতে চায়, কিন্তু ওই ব্যক্তি সহজে কিছু বলতে চায় না। তখন গুংসু ওই ব্যক্তিকে ছাদের মধ্যে বেঁধে নিচে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে লিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওই ব্যক্তি লিয়ের ব্যাপারে সবটা জানায় এবং ওই ব্যক্তি জানায় লি আসলে ড্রাগসের বিজনেস করত আর পার্ক ছিল তার বিজনেস পার্টনার। পার্ক পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও লিয়ের সাথে ড্রাগসের বিজনেস করত। তারা মূলত তাদের ড্রাগস পাউডারগুলো বিদেশি মদের সাথে মিশিয়ে এক ভিন্ন ধরনের নেশা তৈরি করত।
যে নেশাগুলো ভয়ঙ্কর অ্যাডিক্টেড নেশা ছিল এবং এই বিজনেসের কারণেই লি এবং পার্কের অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম হচ্ছিল এবং তাদের এই ড্রাগসের বিজনেসের সমস্ত টাকা তারা একটি সিক্রেট জায়গায় লুকিয়ে লক করে রেখেছিল এবং সেই চাবিটি ছিল লি এর কাছে। লি সেই চাবিটি নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখনই পার্ক তাকে গুলি করে এবং লি গুংসুর গাড়ির সামনে এসে পড়ে। গুংসু ওই ব্যক্তির কাছে সবটা শোনার পর আবার লি এর লাশের কাছে যায় এবং লি এর বডিতে ভালো করে খুঁজতে থাকে যে চাবিটা কোথায় আছে। অন্যদিকে দেখা যায় গুংসুর কলিগ অফিসার চুই সিসিটিভি ফুটেজ দেখে গুংসুকে সন্দেহ করতে থাকে। তখন সে গুংসুর লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজতে বের হয় এবং গুংসু যখন লাশের কাছে চাবিটি খুঁজছিল তখনই অফিসার চুই সেখানে এসে পৌঁছায় এবং গুংসুকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে নেয়। গুংসু তখন পুরো ঘটনাটা অফিসার চুইকে খুলে বলে এবং বলে যে সে আসল অপরাধী নয়, সে পুরো ফেঁসে গিয়েছে। অফিসার চুই সবটা শোনার পর তাকে ছেড়ে দেয়। ঠিক তখনই পার্ক তাকে কল করে এবং কল করে বলে গাড়ি থেকে বেরিয়ে আসতে। গুংসু তখন গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ি থেকে বেরিয়ে আসার পর পার্ক তাকে বলে আরো কিছুটা এগিয়ে আসতে এবং গুংসু গাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসতেই পার্ক উপর থেকে একটি বড় কন্টেনার চুইয়ের গাড়িতে ফেলে দেয় এবং অফিসার চুই সেখানেই মারা যায়। পার্ক তখন বলে এই কথাটা আমরা দুজন ছাড়া কেউ না জানাই ভালো, তাই চুইকে মারতে আমি বাধ্য হলাম। গুংসু তখন তার কলিগ চুইয়ের জন্য ইমোশনাল হয়ে পড়ে এবং তার অনেক খারাপ লাগে এবং তখন সে রেগে গিয়ে বলে আমি আর কোনো কিছুতেই লিয়ের লাশ তোমাকে ফেরত দেব না, আমার যাই হয়ে যাক আমি আর তোমাকে লাশ দেব না। আমি এখন পুলিশের কাছে গিয়ে সবটা বলবো, আমি কোনো কিছুর পরোয়া করি না, তাতে আমার জেল হয় তো হোক। তখনই ফোনের ওপাশ থেকে পার্ক বলে ওঠে তোমার একটি ছোট মেয়ে আছে গুংসু। এটা বলেই পার্ক তার বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে বলে আমি গুংসুর ফ্রেন্ড হই, গুংসু না আসা পর্যন্ত আমি তার মেয়ের সাথেই সময় কাটাচ্ছি। গুংসু তখন ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে পার্ককে দেখে না এবং সে দেখে তার বাড়ির ফ্যামিলির সবাই সেফ আছে। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে এবং যেখানে লেখা থাকে তুমি ভেবো না যে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেই সবকিছু মিটে যাবে, তাই আমি যা যা বলছি সেটা করো। কাল সকালে আমার কাছে লাশটা নিয়ে চলে আসবে, অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দিয়েছি। পরদিন সকালে গুংসু লাশ নিয়ে পার্কের কাছে পৌঁছায় এবং পার্কের কাছে গিয়ে লাশটি দিয়ে দেয় এবং লাশ দিয়ে চলে আসার সময় পার্ক পিছন থেকে তাকে গুলি করে, কিন্তু গুলিটা গুংসুর লাগে না। তখনই গুংসু বলে ওঠে আমি জানতাম তুমি এমনই কিছু করবে, তাই আমি সব প্ল্যানিং করেই এখানে এসেছি। এবং গুংসু বলে আমি যদি সন্ধ্যের মধ্যে বাড়িতে না ফিরি তাহলে তোমার সমস্ত কাণ্ড কারখানা সবাই জেনে যাবে, কারণ আমি সেই ব্যবস্থা করেই বাড়ি থেকে বের হয়েছি। একথা শুনে পার্ক তাকে ছেড়ে দেয় এবং পার্ক গাড়ি নিয়ে যেতে শুরু করে এবং কিছু দূর যাওয়ার পরই গাড়িটা হঠাৎই ব্লাস্ট হয়ে যায়, কারণ গুংসু লিয়ের বডির সাথে একটা বোম ফিক্সড করে রেখেছিল যাতে লিয়ের বডির সাথে পার্কও বোম ব্লাস্ট হয়ে মারা যায়। এরপরেই দেখা যায় গুংসু বাড়ি ফিরে এসেছে এবং গুংসু ভাবে পার্ক হয়তো মারা গিয়েছে এবং সে আগে থেকেই তার বোন এবং মেয়েকে অন্য এক জায়গায় পাঠিয়ে দিয়েছে এবং তার বোন আর মেয়ে যেখানে রয়েছে সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল গুংসু। তখনই গুংসু দেখে পার্ককে সেখানে আসতে। গুংসু পার্ককে দেখে অবাক হয়ে যায় এবং ভাবে পার্ক কি করে বেঁচে গেল। তখনই পার্ক গুংসুকে ধরে অনেক মারতে থাকে। কিছু সময় ধরে তাদের অনেক মারামারি চলে এবং মারামারি করতে করতে তারা দুজনই আলমারির নিচে চাপা পড়ে যায়। তখনই পার্ক খেয়াল করে যে আলমারিতে একটি বন্দুক রাখা রয়েছে এবং সেই বন্দুকটি নেবার জন্য যখন সে বন্দুকটিকে টান দেয় তখন বন্দুকটি চাপ লেগে গুলি বেরিয়ে এসে পার্কের মাথায় লাগে এবং পার্ক সেখানেই মারা যায়। এবং পরবর্তী সিনে দেখা যায় গুংসু তার মায়ের কবরের কাছে এসেছে ভালো করে কবর দিতে এবং ভালো করে কবর দিয়ে তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় গুংসু। ঠিক তখনই গুংসু সেই কবরের কাছে একটি চাবি দেখতে পায় এবং সেই চাবিটা হলো সেই লকারের চাবি। গুংসু সেই লকারের অ্যাড্রেস লিয়ের লাশের পকেট থেকে আগে থেকেই পেয়ে গিয়েছিল এবং সর্বশেষে দেখা যায় গুংসু সেই লকারের অ্যাড্রেসে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে চাবি দিয়ে সেই লকারটি খোলে। লকার খুলে গুংসু অবাক হয়ে যায়, কারণ সেখানে শুধু টাকা ছিল না, ছিল টাকার পাহাড়, যেই টাকাগুলো পার্ক এবং লি ড্রাগসের বিজনেস করে ইনকাম করেছিল এবং এই টাকাগুলোর অধিকার এখন শুধুই মাত্র তার। সো এই কারণেই হয়তো বলা হয় যে খারাপ দিন হয়তো ভালো দিন আসার জন্যই আসে।